হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখবো। ড্রামাটার নাম হলো প্লিজ লাভ মি, অথবা আমরা বাংলাতে বলতে পারি অনুভবে তুমি। এই ড্রামাতে আমরা দেখতে পাই যে নিজের ওয়াইফ যখন অন্য মেয়েদের সাথে প্রেম করার টিপস শিখিয়ে দেয়, তবে জিসান তখন ওই মেয়েটাকে কোনো মতেই রাজি করতে পারে না। আর এইখানে রাজি না করতে পারলে কি হবে, ওইখানে জিসানও তার পিছন ছাড়ে না। আর সার্ভেই বা কেন নিজের ওয়াইফ যখন মেয়েটাকে পটানোর জন্য সব ধরনের হেল্প করার জন্য প্রস্তুত, ওইখানে জিসানকে কে থামাবে? ইস, এমন ভাগ্য যদি আমারও হতো। যাই হোক, আমি এখনো বিয়ে করিনি। যাই হোক, ড্রামাটা অনেকটা ইন্টারেস্টিং আর অনেকটা রোমান্টিক, আপনারা দেখতে পারলে অনেকটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের ড্রামাটা। আমরা ড্রামাটার শুরুতেই দেখতে পাই যে জিসান তার ওয়াইফের কাছে হেল্প চাচ্ছে, মানে সে জিসাকে কিভাবে পটাবে। ওইখানে জুই জিসানকে বলে উঠে, আমি আপনাদের দুজনকে দেখে বুঝতে পারছি জিসা তোমাকে ছোট ভাই হিসাবে দেখে, আর জিসার তোমার প্রতি এতটা ফিলিংস নেই। মানে সে তোমাকে বয়ফ্রেন্ড হিসাবে দেখতেই পারে না। আর তোমাকে সে যেভাবে উপদেশ দেয় তাতে বোঝা যায় যে সে তোমার মায়ের মতো কথা বলতেছে, আর তুমিও তার সামনে গেলে বাচ্চাদের মতো আচরণ করো। ওই সময় জিসান ওই কথাগুলো শুনে বলে উঠে, তাহলে আমার এখন কি করা উচিত, আর আমি জিসাকে কিভাবে পটাবো? ওই সময় জুই তখন বলে উঠে, তোমাকে অনেকটা চেঞ্জ হতে হবে যাতে সে তোমাকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। আপনারা কি বুঝতে পারতেছেন ওয়াইফ হয়ে কি রকমের বুদ্ধি দিতেছে? জিসার মূলত একটা বিয়ে হয়ে গেছে, আর তার কয়েকদিন আগে ডিভোর্সও হয়ে গেছে। জিসান তখন জিসাকে বলে উঠে, তোমার তো এখন ডিভোর্স হয়ে গেছে, আর তোমাকে তো এখন নতুন কাউকে পছন্দ করতে হবে। আর তোমার কি কেউ পছন্দের আছে? জিসা তখন ওই সময় বলে উঠে, আরে আমার ডিভোর্স না হলে আমি কখনোই বুঝতে পারতাম না আমাকে কত ছেলে পছন্দ করে, আর ডিভোর্স হওয়ার পর কত ছেলে আমাকে প্রপোজও করে ফেলছি, তবে আমি কাউকেই অ্যাকসেপ্ট করিনি। আর এইখানে প্রপোজ করার মধ্যে আমার ফ্রেন্ডের একটা সম্পর্কে ছোট ভাই, ওকে একটু পছন্দ হয়েছে, হয়তো ওকে বিয়ে করতে পারি। ওই সময় জিসান শুনে অনেকটা অবাক হয়ে যায় আর অনেকটা রেগে হয়ে যায়। তখনই সে জিসাকে বলে উঠে, তুমি অন্য ছেলেদেরকে পছন্দ করবে কেন? আর তুমি জানোই তো আমি তোমাকে ভালোবাসি, আর তোমার কেন আমাকে পছন্দ হয় না কেন? আমি তো আগের চেয়ে অনেকটা চেঞ্জ হয়ে গেছি। জিসা তখন বলে উঠে, চেঞ্জ হলে কি হবে? আর আমি তোমাকে আগেই বলছিলাম আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর তোমাকে আমার একজন ছোট ভাই হিসেবে দেখি, এর বেশ কিছুই না। ওই সময় জিসান এটা শুনে অনেকটা রেগে এখান থেকে চলে যায়। জিসান তখন তার বাসায় এসে তার ওয়াইফকে ওইসব কথা বলে। জুই তখন শুনে বলে, আসলে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে জিসা অন্য মেয়েদের মতো না। স্বাভাবিক অন্য মেয়েদের নীল পালিশ করতে অনেক পছন্দ, ওইখানে জিসার দিক অন্যরকম। সে কখনো এগুলো ইউজ করে না। তাতে বোঝা যায় যে তাকে পটাতে হলে তোমাকে অন্যরকম কাজ করতে হবে, আর তাকে তোমাকে অনেকটা কেয়ার করতে হবে, আর তোমাকে ছেলে হিসাবে ওর সামনে একটু অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে, যাতে সে বুঝতে পারে তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো। আর সে যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো তাকে উপহার দিতে হবে। মানে টোটালি এখন তাকে পটাতে হলে তোমাকে তার অনেক কেয়ার করতে হবে, আর তুমি এখন ছোট ছেলেদের মতো কোনো কাজ করতে পারবে না। বুঝতে পারতেছেন কত ভালো একটা ওয়াইফ, সে তার হাজব্যান্ডকে অন্য মেয়েদের সাথে প্রেম করা শিখাচ্ছে। আর আমাদের সমাজে হলে তো ছেলেটার খবর আসছিল। তখনই আমরা সাথে সাথে দেখতে পাই যে জিসান এগুলো দেখে সে সাথে সাথে রান্না করা শুরু করে দেয়, মানে জিসার জন্য আর কি। তবে সে তো আসলে রান্না করা কিছুই পারে না, তারপরও সে আজে বাজে করে একটু রান্না করে আর কি। ওই সময় জুই খাবারগুলো টেস্ট করে, যখন খাবারগুলো মুখে নেয় মানে বমি করে বের করে দেয়। জিসান ওই সময় বলে, খাবারগুলো কি মজা হয়নি? ওই সময় জিসানও তার মুখে নিয়ে সেও বমি করে সবকিছু ফেলে দেয় আর কি। তারপর আর কি করবে, সে তো ভালো করে রান্না করতে পারে না। তবে সে তো জানে জুই অনেকটা ভালো রান্না করে, তাই সে জুইকে বলে জুই তাকে রান্না করে দেবে। আর ওই খাবারগুলো সে বলবে আমি নিজে রান্না করছি, আর সেটা সে জিসাকে খাওয়াবে যাতে জিসা তাকে পছন্দ করে। আর এইখানে জুই কেন তার হাজব্যান্ডকে হেল্প করতেছে, আসল কারণ হচ্ছে তার হাজব্যান্ড তাকে টাকা দেবে। মানে তার হাজব্যান্ড তার কাছে 9 লক্ষ টাকা পায়। জিসান তার মায়ের জন্য একটা বাড়ি কিনে দিয়েছিল বিয়ের আগে আর কি। আর এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, তাদের বিয়ে আসলে না হলে কিন্তু তাদের বিয়েটা চুক্তিতে হয় আর কি। যারা অবশ্যই ড্রামাটা শুরুতে দেখছেন তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্ট থেকেই তাদের বিয়ে হয় আর কি। তো অনেক ঝামেলা আর কি, আপনারা প্রথম পর্ব দেখলে বুঝতে পারবেন। তাই জুই শুধু হেল্প করেই তার টাকাগুলো কমানোর জন্য। তার কাছে যে জিসান 9 লক্ষ টাকা পায় সেই টাকাগুলো যেন আস্তে আস্তে পরিশোধ হয়ে যায়। আর আমরা তারপর এখানে দেখতে পাই যে জিসান জিসার জন্য খাবার নিয়ে আসছে, আর এসে বলতেছে সে রান্না করছে। ওই সময় জিসা খাবারগুলো খায়, আর সে বলে খাবারগুলো তো আসলেই অনেক মজা, আর এটা কি তুমি সত্যি রান্না করছো? জিসান তখন বলে উঠে, হে অবশ্যই আমি তো রান্না করছি। আর ওই সময় জিসা বলে উঠে, আজকাল তোমাকে অনেকটা পরিবর্তন লাগে। আর এইখানে তো জিসান এটাই চায় যে জিসা তাকে এটাই বলো। সে শুনে অনেকটা খুশি হয় আর বলে সত্যি নাকি? আমরা এখানে দেখতে পাই জুই একটা জুয়েলারি দোকানে আসছে, আর এখানে মূলত জিসানি তাকে ইনভাইট করছে। তবে ওইখানে জুই যখনই এসে দেখতে পায় অনেক দামি দামি নেকলেস, সে হয়তো ভাবছে তাকে এটা গিফট দেবে কারণ তার আজকে জন্মদিন। তবে ওইখানে জিসান কিন্তু আরেকজনের জন্য এগুলা কিনতেছে, আর এখানে জিসান জানেই না যে জুইর আজকে জন্মদিন, আর সে মূলত নেকলেসটা কিনতেছে শুধু জিসার জন্য। মানে ওই দিন জিসার সাথে সে ফার্স্ট দেখা করছিল, তাই সে এই উপলক্ষে তাকে একটা গিফট দিবে। ওই সময় জিসান যখনই বলে উঠে এটা জিসার জন্য কিনতেছি,
ওই সময় জুইর একটু হলেও মন খারাপ লেগেছে। যতই বলেন ওর ওয়াই, সে হয়তো ভাবছে তার জন্য এটা কিনতেছে। জুইকে শুধু সে এনেছে পছন্দ করে দেওয়ার জন্য। ওইখানে জুই পছন্দ করে দেওয়ার জন্য ওই সময় জিসানে একটা সাধারণ নেকলেস একটা জুইকেও দেয়, তবে এটা সে বার্থডে গিফট হিসাবে দেয় না। সে আসলে জানেই না যে আজকে জুইর বার্থডে। আমরা এখানে দেখতে পাই জিসান চলে আসছে তার গিফটটা নিয়ে, এসে জিসাকে একটা গিফট দেয়। জিসা তখন প্রথম এটা নিতে চায় না, পরে জিসানের অনেকটা জোর করার পর সে এটা পরে নেয়। নেকলেসটা পরে নেওয়ার পর বলে, নেকলেসটা পরে কি আমাকে সুন্দর লাগতেছে? জিসান তখন বলে উঠে হ্যাঁ। ওই সময় কিন্তু জিসা বলে উঠে এতটা ড্রিঙ্ক কইরো না, পরে তো সমস্যা করবে। জিসান ওই সময় বলে উঠে তুমি শুধু আমার মায়ের মতো শাসন করো। ওই সময় জিসা বলে উঠে আমি তোমার মায়ের মতো না হলেও একজন বড় বোনের মতো তো হতে পারি। ওই সময় তো জিসানের এটা শুনে আরো মনটা খারাপ হয়ে যায়। মানে সে চেয়েছিল যে সে এখানে এসে প্রপোজ করবে তাকে, আর সে উল্টো বলে দিয়েছে বড় বোন। কি বিষয়টা। ওই সময় জিসা আরো বলে উঠে তুমি যে জুইকে দিয়ে যে কষ্ট করে আমার জন্য রান্না করাচ্ছ, সে খাবারগুলা খেয়ে খেয়ে আমি অনেকটা মোটা হয়ে যাচ্ছি। জিসান তখন বলে উঠে আরে আমি এগুলো রান্না করছি। জিসা তখন বলে উঠে আরে আমি সবকিছু জানি, তুমি রান্না করতে পারো না, তবে আমি এটা আগেই জানি, তোমাকে বলছি না। জিসান আর বেচারা কি করবে। ওই সময় জিসা আরো বলে উঠে আজকে তো জুইর বার্থডে, তুমি ওর জন্য কি আয়োজন করছো? জিসান তখন বলে উঠে জুইর বার্থডে? আসলে জিসান কিছুই জানে না যে আজকে জুইর বার্থডে। সে যখনই জিসার কাছে শুনতে পায় যে আজকে জুইর জন্মদিন, তখনই সে সাথে সাথে তার বাড়িতে চলে আসে। আর এইখানে আমরা দেখতে পাই যে জুইর বাইকে সে একটা মেয়ের বাসায় চলে আসছে। ওই মেয়েটা কিন্তু তাকে অনেক পছন্দ করে, আর ওই মেয়েটা অনেকটা অসুস্থ, তবে তেমন কোনো অসুস্থ না, জাস্ট একটু অভিনয় করতেছে আর কি। আর আসলে মেয়েরা তো এটাই জানে যে ছেলেরা যদি অসুস্থ শুনে তাহলে সে এইখানে থাকতে পারবে না, তাড়াতাড়ি চলে আসবে। আর এইখানে জুইর ভাই চলেও আসছে, এসে তার সেবা যত্ন করতেছে। ওই সময় সে এখান থেকে চলে যেতে চাইলেও ওই মেয়েটা তাকে যেতে দেয় না। কি আর বলবো, পরে এখানে অনেকটা রোমান্টিক সিন হয় আর কি। তারপর তারা দুজনই একসাথে তারা সারা রাত শুয়ে থাকে। কি আর করবে, বেচারা অসুস্থ মানুষ, একটু তো সেবা যত্ন করতেই হবে। এইখানে আমরা দেখতে পারছি যে জুই দরজা খুলে একটা ফুল হাতে পাইছে, আর সে মনে করতেছে এটা জিসান দিয়েছে, মানে তার বার্থডের উপলক্ষে। ওই সময় সে ফুলের হাতে একটা কাগজ পায়, কাগজে লেখা পায় যে জিসান তাকে এটা পাঠিয়েছে, আর সে কাগজে লিখেছে যে একটা হোটেলে জিসানের সাথে দেখা করবে। সে এটা জিসান মনে করে সে ওই হোটেলে চলে যায়। আর আমরা এখানে দেখতে পাই জিসানও বাসায় চলে আসছে, আর সে জুইকে পায় না। জুইকে না বাসায় পেয়ে সে একটা ফুল পায়, আর ফুলে লেখা দেখে যে তার নামে ফুলটা দেওয়া, আর ফুলে একটা অ্যাড্রেসও দেওয়া। তখনই সে ভাবতে থাকে আমি তো এই ফুলটা দিইনি, আর জুই যে অ্যাড্রেসে গিয়েছে হয়তো এখানে কোনো বিপদ হতে পারে। তখনই সে সাথে সাথে জুইকে খোঁজার জন্য চলে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে জুই চলে আসছে ওই অ্যাড্রেসে, এসে এখানে কাউকে খুঁজতে পাইতেছে না। সে জায়গাটা থেকে অনেক ভয় পায়। তখন হঠাৎ করে কে এসে তার মুখে ধরে এখান থেকে নিয়ে চলে যায়। জিসান যখন ওই অ্যাড্রেসে আসে, এসে সে এখানে দরজা একটা পায়, আর দরজাটা ভাঙার জন্য চেষ্টা করে। যখন সে দরজাটা ভেঙে দেখতে পায় জুই এখানে শুয়ে আছে। জুইর যখনই জ্ঞান আসে তখনই সে জিসানকে জড়িয়ে ধরে। তারপর তারা দুজন বাসায় চলে আসে। তবে জিসান গাড়িতে থাকা অবস্থা জুইকে অনেক বোকা দেয় আর কি, বলে তুমি এরকম বোকার মতো কাজ কেমনে করলে? জুই তখন বলে ওঠে আমি মনে করছি তুমি মনে করে আমার মাথাটা ঠিক ছিল না। জিসান তখন বলে ওঠে আমি হলে তো তোমাকে কল দিয়ে বলতাম। ওই সময় জুইর বাসায় এসে অনেকটা মন খারাপ হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই জিসান তাকে দরজা ডাকতেছে। তখনই সে রেগে বাইরে এসে বলে কি হয়েছে আপনার? তখনই সে দেখতে পায় যে তার জন্মদিনের জন্য আয়োজন করা হয়েছে। তখনই সে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় জিসান হ্যাপি বার্থডে বলে হাতে কেক আর মোমবাতি নিয়ে তার সামনে চলে আসে, আর এসেই বলে হ্যাপি বার্থডে। ওই সময় জুই এগুলো দেখে অনেকটা কান্না করে। আসলে সে কখনোই মনে করেনি যে জিসান তার জন্য এগুলো আয়োজন করবে। ওই সময় জুই জিসানকে অনেক কিছু বলে, আর জিসানকে অনেকবার ধন্যবাদও জানায়। ওই সময় জুই ফু দিয়ে মোমবাতিটা নিমিয়ে দেয়। জিসান তখন জুইকে বলে ওঠে এখন কি একটু ভালো লাগতেছে? জুই তখন বলে ওঠে হ্যাঁ একটু ভালো লাগতেছে। জিসান তখন বলে ওঠে তাহলে কি তুমি আমার প্রেমে পড়ছো? ওই সময় জুই লজ্জা পেয়ে তার হাতে একটু আঘাত করে। তবে জিসানের ওই হাতে অনেকটা ব্যথা আর কি, কারণ সে যে দরজাটা ভেঙেছিল, দরজাটা ভাঙতে গিয়ে অনেক ব্যথা পাইছে হাতে। তাই জুই এটা দেখে অনেকটা অবাক হয়ে গেছে। তখন সে সাথে সাথে ওষুধ লাগিয়ে দেয় হাতে। আমরা এখানে দেখতে পারছি যে জুই যে পার্লারে কাজ করে সেই পার্লারের বস, মানে তার বস তার বাসায় আসছে। সে শুনছে যে জিসান অনেকটা অসুস্থ, তাই তারা সবাই চলে আসছে জিসানকে দেখার জন্য। তবে জুই এটা শুনে জিসানকে সে হসপিটাল পাঠিয়ে দেয়। মানে সেইখানে জানে যে জিসান এগুলো পছন্দ করে না। তবে জিসান হসপিটালে গেলে কি হবে, সে জেনে গিয়েছে যে জুইর বস আর তার ফ্রেন্ডরা তার বাসায় আসছে, তাই সে হসপিটাল না গিয়ে সে আবার রিটার্ন চলে আসছে বাসায়। তবে জিসান এখানে ভালোই ব্যবহার করে আসার পর তাদের সাথে, আর সাথে করে সে তাদের জন্য খাবারও নিয়ে আসে। আর তখনই তারা সবাই মিলে একসাথে গল্প করে আর খাবার খায়।
আর এইখানে মূলত এই মেয়েটা জুইকে দেখতেই পারে, মানে সে জুইকে অনেকটা হিংসা করে, তাই সে একটা সাংবাদিকের সাথে মিলে জুই আর জিসানের ক্ষতি করার চেষ্টা করতেছে। এইখানে আমরা দেখতে পারছি জুইর বাইকে তার সাথে একটা মেয়েও, আর তারা দুজনই একটা রুমে আছে। আর এইখানে আমরা দেখতে পারছি যে জুইর ভাই যে কালকে রাত একটা মেয়ের সাথে রাত কাটিয়েছিল, আর সেই মেয়েটা হলো সে যখনই দেখতে পায় জুইর ভাই অন্য একটা মেয়ের সাথে কি করতেছে, তখনই সে এটা দেখা সহ্য করতে পারেনি, সাথে সাথে সে রুমে চলে আসে। এসেই বলে এই মেয়েটাকে, জুইর ভাই তখন বলে ওঠে আরে উনি একটু অসুস্থ, তাই ওনাকে দেখতে আসছি। ওই সময় জুইর ভাইকে ওই মেয়েটা বলে ওঠে তুমি কি সবাই অসুস্থ হলেই তাদের সাথে রুমে চলে যাবে? জুইর ভাই তখন বলে ওঠে আরে অসুস্থ হলে মানুষের সেবা করতে হয়, আর তুমিও তো কালকে অসুস্থ ছিলে, তোমাকে তো হেল্প করছিলাম। ওই সময় ওই মেয়েটা মানে কেরিন বলে ওঠে আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে কি করেন? ওই মেয়েটা বলে ওঠে ও আপনার বয়ফ্রেন্ড? সরি আপু, আমি সেটা জানিনি, আমি ভাবছি হয়তো উনি সিঙ্গেল। এটা বলে ওই মেয়েটা এখান থেকে চলে যায়। তবে জুইর ভাই এটা শুনে অনেক অবাক হয়ে যায়, আসলে সে তো কেরিনের সত্যিকারের বয়ফ্রেন্ড নয়। কেরিন তখন বলে ওঠে তুমি কালকে সারা রাত আমার সাথে কাটিয়েছো, আর এখন বলতেছো আমি তোমার কিছুই না? ওইখানে জুই ভাই এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়, বলে ওঠে কোথায় আমি রাত কাটিয়েছি? আমি তো জাস্ট তোমাকে সেবা করছিলাম, আর অন্য কিছুই তো করিনি। তখন সে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ওই সময় কেরিন তাকে অনেক কথা বলে। পরে এইখানে আমরা আবারও দেখতে পাই কেরিন জুইর ভাইয়ের সামনে আবারও চলে আসছে, এসে বলতেছে তুমি যদি আমাকে গার্লফ্রেন্ড না বানাও তাহলে আমি মরে যাব। আরও অনেক আজে বাজে কথা বলে। তখন সে অনেকটা কান্নাও করে। তবে ওই সময় কিন্তু জুইর ভাই না রাজি হতে চাইলেও তার এগুলা দেখে সে পরে রাজি হয়ে যায়। পরে বলে উঠে আমরা তাহলে আজ থেকে দুজনই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওই সময় কেরিন তো এটা শুনে অনেকটা খুশি হয়ে যায়, আর খুশি হয়ে সে জড়িয়ে ধরে। এইখানে আমরা দেখতে পারতেছি যে কেরিন আর জিসান একটা শুটিং করতেছে, আর এখন তাদের একটা কিসের সিন করতে হবে। আর আমরা জানি কেরিনও একজন অ্যাক্টর আর জিসানও একজন অ্যাক্টর, আর তারা দুজনই একসাথে একটা মুভি বানাচ্ছে, তাই মুভির সিন করার জন্য একটা কিসের সিন নেওয়া হচ্ছে। তবে ওইখানে কেরিন জিসানকে বলে উঠে আমরা এখানে সত্যিকারের কিস দেব না, আমরা এখানে ফেক কিস করব। আর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি জুই আর তার ভাই দাঁড়িয়ে আছে, মানে তাদের দুজন ভাই বোনদের একজনের গার্লফ্রেন্ড আর একজনের বয়ফ্রেন্ড দুজনই কিসের সিন করতেছে। এইখানে কিন্তু কেরিন কিস দেওয়ার জন্য রাজি হচ্ছে না, কারণ এই মাত্র তার নতুন বয়ফ্রেন্ড হয়েছে, যদি কিসের কারণে তাদের ব্রেকআপ হয়ে যায় তাই সে অনেকটা ভয় পাচ্ছে। তবে এইখানে যখন কিস দেওয়ার চেষ্টা করে কেরিন তখন কিসটা দেওয়ার জন্য রাজি হয় না। পরে আমরা দেখতে পাই জুই আর জুই ভাই এখান থেকে চলে যায়, কারণ তাদের এগুলো দেখে কষ্ট হচ্ছে। পরে আমরা এখানে দেখতে পাই কিস দেওয়া শেষ হয়ে গেলে, মানে কিসের সিনটা শেষ হয়ে গেলে জিসান এখানে জুইর সামনে চলে আসে, আর এখানে কেরিনও তার বয়ফ্রেন্ডের সামনে চলে আসে। এসে তাদের চারজনেরই কথা হয়। তো এখানে জিসান জুইকে জড়িয়ে ধরে, মানে সে তার সিনেমার ডিরেক্টরকে দেখানোর জন্য চেষ্টা করতেছে, কারণ জুইর ফ্রেন্ডই হলো জিসানের ডিরেক্টর, আর এখানে জিসানের ডিরেক্টর জুইকে পছন্দ করে, তাই জিসান এখানে ডিরেক্টরকে দেখানোর জন্যই এগুলো করতেছে। আমরা একটু পর দেখতে পাই জুই আর জিসান একটা জায়গায় ঘুরতে আসছে, মানে এখানে তারা বিয়ের পর কোথাও ঘুরতে যায়নি, তাই তারা ফার্স্ট জুই আর জিসান এখানে ঘুরতে আসছে। আর এখানে তাদের দুজনের অনেক সুন্দর মুহূর্ত কাটতে থাকে, আর এখানে তাদের দুজনের ছবি সাংবাদিকরা তুলে ফেলে, কারণ এখানে জিসান তো সেলিব্রিটি, তার পিছনে তো সাংবাদিকরা পড়েই থাকবে, আর তাদের দুজনের ছবিগুলো অনেকটা ভাইরাল হয়ে যায়। আর এখানে কেরিন এই ছবিগুলো দেখে সেও জুইর বাইকে নিয়ে ঘুরতে চলে যায়, মানে সে জুই আর জিসানের ছবিগুলো দেখে সে ভাবছে তারাও এখানে ঘুরতে যাবে, আর তাদের ছবিও সাংবাদিকরা আপলোড করবে, তারপর তারা দুজনও ভাইরাল হয়ে যাবে। তখনই তারা দুজনই ঘুরতে চলে যায়। ঘুরতে যাওয়ার পর কেরিন জুইর ভাইয়ের সাথে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেগুলো কাজ করে সেই ধরনের রোমান্টিক কাজ সে করতে চায়, আর সেই রোমান্টিক ছবিগুলা সাংবাদিকরা তুলবে, তারপর তাদের দুজনের রিলেশনের কথা সবাই জেনে যাবে। এটা মনে করে কেরিন সে নিজেই ইচ্ছে করে অনেকগুলা সাংবাদিককে ইনভাইট করে। তবে ওইখানে জুইর ভাই দেখে ফেলে, আর সে জেনে যায় যে তাদের দুজনের রোমান্টিক ছবিগুলা তুলে সাংবাদিকরা পোস্ট করবে। তবে ওইখানে জুইর ভাই এগুলো পছন্দ হয়নি, তাই সে এখানে রাগ করে এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই যে জিসান একটা শুটিং এর কাজ করতেছে, আর যেই শুটিং এর সিনের কাজ করতেছে সেই সিনটা অনেকটা কঠিন, মানে তাকে অনেক বড় লাকিস একটা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, আর সেই লাকিসটা অনেক বাড়ে। তবে সে অনেকবার চেষ্টা করতেছে, কিন্তু ডিরেক্টর বলতেছে তার শুটিংগুলো নাকি হচ্ছে না, তাই সে জিসানকে 6 ঘন্টার উপরে তাকে একই সিন বারবার করাচ্ছে, আর বলতেছে নাকি তার শুটিংগুলো হচ্ছে না। এখানে জিসান এগুলোর দিকে তার সহ্য হয় না, সে বলে 6 ঘন্টা ধরে শুটিং করতেছি, আর আপনি বলতেছেন আমার শুটিংয়ের সিনগুলো হচ্ছে না, আর লাকিসটা অনেক ভারী। এই লাকিসটা নিয়ে সে সিঁড়িতে উঠতে উঠতে তার শরীরে ব্যথা শুরু হয়ে গেছে। তারপর সে ডিরেক্টরের সাথে ঝগড়া করা শুরু করে দেয়। ডিরেক্টর তখন বলে উঠে আমি এই মুভিটা ইন্টারন্যাশনাল মুভি বানাতে চাই, তাই আমার মুভিটা অনেকটা সুন্দর করতে হবে।
এবং আমাকে একটা ভালো মুভি বানাতে হবে, তাই তোমাকে ভালো পারফরমেন্স করতে হবে। ওই সময় জিসান অনেকটা রেগে যায় আর সে তার কোটটা নষ্ট করে ফেলে। তারপর সে এখান থেকে রাগ করে এখান থেকে চলে যায়। আর এইখানে আমরা আবারও দেখতে পারছি কেরিন আর জুই ভাই এইখানে। আর এইখানে কেরিনের ভাই যখনই কেরিনের হাতে মোবাইল দেখে, মোবাইলটা হাতে নিয়ে দেখতে পায় তাদের দুজনের একটা ছবি। ছবিটা দেখে সে বলে উঠে, ছবিটা তেমন সুন্দর না, চলো আমরা নতুন একটা ছবি তুলে নেই। আর কেরিন মনে করতেছে জুইর ভাই তাকে বকা দিবে, কারণ একটু আগে তাকে কেরিনের ভাই অনেক খারাপ কথা বলছিল। তখনই কেরিনের ভাই ছবিটা তুলে নেয় আর তুলে তার মোবাইলে ওয়ালপেপারটা লাগিয়ে দেয়। আর ওই সময় তাদের দুজনই রাগারাগি শেষ হয়ে যায়। এইখানে আমরা দেখতে পারছি যে জিসান তার ডিরেক্টরের সাথে অনেকটা রাগারাগি করে। এইখানে জুইর সাথে এসে সে অনেকটা ড্রিঙ্ক করতেছে, তবে জুই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, বলে এত ড্রিঙ্ক করো কেন, কি কোনো সমস্যা হয়েছে, আর তোমার এত কষ্ট কেন? জিসান তখন বলে উঠে একজনের সাথে অনেক রাগারাগি করছি। জুই তখন বলে উঠে, আমি জানি তুমি ডিরেক্টরের সাথে রাগারাগি করছো, তবে এটা করা তোমার ঠিক হয়নি, কারণ আমাদেরকে কাজ করতে হলে অনেক কষ্ট করতে হয়, আর কষ্ট না করলে কখনো সফলতা আসে না। জিসান তখন বলে উঠে, হ্যাঁ ঠিক আছে, তবে আমি আমার ডিরেক্টরের সামনে যেতে পারবো না, কারণ শুটিংয়ের একটাই কোট ছিল আর আমি সেটা নষ্ট করে ফেলছি। জুই তখন বলে উঠে, তাতে সমস্যা কি, আমি তোমার কোটটা ঠিক করে দেব। তখন জুই গাড়ি থেকে এনে কোটটা ঠিক করে দেয়। ওই সময় জুই জিসানকে বলে উঠে, আচ্ছা তুমি কি জেলাস, তুমি কি আমার জন্য ডিরেক্টরের সাথে ঝামেলা করছো, কারণ ডিরেক্টর তো আমাকে পছন্দ করে। ওই সময় জিসান বলে উঠে, কিসের জেলাস, আর আসলে জিসানের ডিরেক্টর জুইর ছোটবেলার ফ্রেন্ড। জুই তখন জিসানকে বলে উঠে, আসলে তোমার যে ডিরেক্টর মানে আমার ছোটবেলার ফ্রেন্ড, সে আসলে মানুষটা অনেক ভালো, তবে মাঝে মাঝে অনেকটা রেগে যায়, আর সে তার কাজটা অনেক গুরুত্ব দিয়ে করে, তাই হয়তো তোমার সাথে সে রাগারাগি করছে, তবে তোমাকে আবারও শুটিংয়ে যেতে হবে। ওই সময় তাদের অনেক কথা হয়। ওই সময় আমরা দেখতে পাই জিসান অনেকটা ড্রিঙ্ক করে ফেলছে, আর এখন কিন্তু জিসান আর জুই তারাও কিন্তু এখন একজন আরেকজনকে অনেক ভালোবেসে ফেলছে, তবে প্রথমে এটা ছিল না। ওই সময় আমরা জিসানকে দেখতে পাই জিসান জুইর কাছে গিয়ে একটু একটু করে জুইর দিকে এগিয়ে যায়। জুইও তখন তার দিকে তাকিয়ে থাকে। তখনই আমরা দেখতে পাই তাদের অনেকক্ষণ ধরে রোমান্টিক কিস হয়ে যায়, আর এটা কিন্তু তাদের ফার্স্ট কিস আর কি। তারা দুজন এমনিতে বিয়ে করলে কি হবে, তারা একজন আরেকজনকে এখন স্পর্শই করেনি, তাই এই ফার্স্ট দুজনের কিস আর কি। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই জুই আর জিসান এই বিষয় নিয়ে ভাবতেছে দুজনই তারা কিভাবে একজন আরেকজনকে কিস করলো। ওই সময় আমরা দেখতে পাই জুই অনেকটা ভাবতেছে ওই বিষয় নিয়ে, যে রাতে তাদের কি হয়েছিল, এটা সে মনে করে অনেকটা খুশি সে। ওই সময় তাদের দুজনেরই মেসেজে কথা হয়। ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই জিসানের মোবাইলে নতুন একটা নম্বর থেকে অদ্ভুত একটা মেসেজ আসছে, মানে জিসানের বিয়ের বিষয় নিয়ে, মানে কে একজন জেনে গিয়েছে যে তারা দুজন ফেক বিয়ে করছে, আর এটা কিন্তু পাবলিকরা জেনে গেলে জিসানের অনেক বড় ক্ষতি হবে। তখনই সে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় যে তার বাসার ফাইলটাও অন্য কেউ কিভাবে পেল, আর ওই লোকটা বলতেছে জিসান তার সাথে দেখা করার জন্য। আর এইখানে মূলত এই পর্বগুলো শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট পর্বতে। আল্লাহ হাফিজ।